নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, কয়েকদিন আগে কেজরিওয়ালের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় উজ্জ্বল ভূঁইয়া বলেছিলেন যে সিবিআই কেজ প্যারট। এই কেজ প্যারট শব্দবন্ধটা 10-11 বছর আগে সুপ্রিম কোর্টে সিবিআই এর কোনো একটি মামলার প্রসঙ্গে বলেছিল। কি প্রসঙ্গে ঠিক বলেছিল আমার এই মুহূর্তে মনে নেই, যে খাঁচার তোতা। কিন্তু 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিবিআই এর ভূমিকাকে কার্যত প্রশংসাই করেছেন এবং তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অবশ্যই জুনিয়র ডাক্তাররা বারবার বলছেন যে সিবিআইকে দ্রুত তদন্ত করতে হবে। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে দ্রুত তদন্ত নিশ্চয়ই হবে, কিন্তু কোনো সময়সীমা বেঁধে দিলে তদন্তের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবে সিবিআই। এবং একই সঙ্গে সিবিআই যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টটা পেশ করেছে, সেই রিপোর্টটা এজলাসে বসে 3 বিচারপতি খুঁটিয়ে দেখেন। তারপর তারা বলেন যে আমরা বিচলিত বোধ করছি এবং এমন কিছু আছে ওই রিপোর্টে, সেই রিপোর্ট যদি পাবলিক ডোমেনে চলে যায় তাহলে তদন্ত ধাক্কা খাবে, জিওপারডাইজ, এই শব্দবন্ধটা মাননীয় প্রধান বিচারপতি উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্ট সিবিআই কে প্রথম স্ট্যাটাস রিপোর্ট পেশ করার পর যে বিষয়গুলোর উপর নজর রাখতে বলেছিল, সিবিআই সেই বিষয়গুলোকে তদন্তের আওতায় এনেছে বলে প্রধান বিচারপতি সন্তোষ প্রকাশ করে। এবং আমরা বিচলিত। দেখুন, এখানে ক্রাইম সিনের অদল বদল, তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর করা, চালান ছাড়া ময়না তদন্ত এবং ময়না তদন্তের সময় মৃতার পরনে যে পোশাক ছিল সেগুলোকে নজরে আনা হয়নি, কিন্তু সিজার লিস্টে আছে। তো এই সমস্ত বহু ফাঁকফোকর আছে। আমার মনে হয় যে প্রধান বিচারপতির বেঞ্চ এই ফাঁকফোকরগুলো সম্পর্কে অবহিত এবং সিবিআই মিসিং লিঙ্ক যে খুঁজছে এবং সেই কাজে যে তারা যথেষ্ট অগ্রসর হয়েছে, রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি কিন্তু সেটাই বলেছেন। এবং এটা বলেছেন আপনারা যা ভাবছেন তার থেকেও অনেক কিছু খারাপ রয়েছে এই রিপোর্টে। দেখুন, এতদিন সিবিআই তদন্ত হলে আমরা মোটামুটি হাল ছেড়ে দিতাম যে কিছু চুনোপুটিকে ধরেই সিবিআই তদন্তটাকে গুটিয়ে নেবে, প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাবে। যেমন সারদা তদন্ত এখনো কিনারা করতে পারেনি, তাপসী মালিকের হত্যাকাণ্ডের রহস্য সিবিআই এখনো ছাড়াতে পারেনি, রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারাও করতে পারেনি। এরকম নায়ের তালিকা দীর্ঘ। আবার হ্যাঁয়ের তালিকাও আছে, যেমন নির্ভয়া কাণ্ডের কিনারা সিবিআই দিল্লি পুলিশের সহায়তায় করেছিল। আরো অনেক তদন্ত সিবিআই সমাধান করেছে। তাদের দাবি তাদের সাফল্যের হার 75%। কিন্তু সিবিআই তদন্ত হলেই এক শ্রেণীর লোক সেটিং তত্ত্বের অবতারণা করেন, বলে সিবিআই যত লম্পঝম্প করুক না কেন, আলটিমেটলি প্রকৃত অপরাধীদের তারা খুঁজে পাবে না, কারণ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রভাবশালীদের দরজায় পৌঁছানোর তারা ছাড়পত্রটা পাবে না। তাদের যে এই অনুমান, এই আশঙ্কা যে অমূলক, সেটা কিন্তু আমি বলছি না। কিন্তু তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই যেভাবে করছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ তাতে সন্তোষ প্রকাশ করেছে, অর্থাৎ সিবিআই হাত গুটিয়ে বসে নেই,
তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্ত করছে এবং যথেষ্ট রকম প্রোঅ্যাক্টিভ। প্রধান বিচারপতির এই মন্তব্য আমাদের এখানের প্রভাবশালীদের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যাচ্ছে। তার কারণ এতদিন সিবিআই তদন্ত হলে তারা মোটামুটি নিশ্চিন্তে থাকতেন যে সর্বোচ্চ প্রভাবশালীর কাছে সিবিআই কোনো অবস্থাতেই পৌঁছবে না। কিন্তু তিলোত্তমার ধর্ষণ ও খুনের তদন্ত অন্যান্য সব তদন্তের থেকে আলাদা। পাবলিক আউটরেজ যেভাবে রাজপথে আছড়ে পড়ছে, গণরোষ যেভাবে আছড়ে পড়ছে, এবং এটা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সীমাবদ্ধ নেই, সারা ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন শহরে তিলোত্তমার বিচার চাই, এই নিয়ে মানুষ কিন্তু পথে নেমেছেন। দেখুন, আগে না মিছিল হলে মিছিলকে লোক খুঁজতে হতো, এখন মানুষ কিন্তু মিছিলকে খুঁজে নিচ্ছে। এই দু একদিন আগে বারাসাত থেকে আরজিকর হসপিটাল দীর্ঘ 35 কিলোমিটার পথ মানববন্ধন হলো, অত্যন্ত স্বতঃস্ফূর্ত। কারণ কি জানেন, যে এই তিলোত্তমা হচ্ছে আমার আপনার ঘরের মেয়ে, একজন প্রতিশ্রুতি সম্পন্ন ডাক্তার যে গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল, নিম্নবিত্ত পরিবারের মেয়ে, মেধার জোরে সরকারি কলেজে ডাক্তারির সুযোগ পেয়েছিল এবং পড়াশোনায় সে প্রথম থেকেই খুব সিরিয়াস, এবং পড়াশোনা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে বাবা মা তাকে যেভাবে কষ্ট করে বড় করেছেন, বাবা মাকে পাশে থাকতে হবে, তাদেরকে দেখতে হবে, এটাই তো মেয়েটির মোটিভ ছিল, লক্ষ্য ছিল। গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল, স্বপ্ন দেখেছিল। তার স্বপ্নকে যারা ভেঙে চুরমার করে দিল, তারা তো মানবতার বিরুদ্ধে লড়াই করেছে। আমার আপনার ঘরের ছেলেমেয়ের স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। সুতরাং এই তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত অন্য সব তদন্তের থেকে আলাদা। সীমা পাহুজার মতো অফিসার এই তদন্তের সঙ্গে যুক্ত। সুতরাং কিনারা হবে, এবং আমার ধারণা আরো কিছু ধরপাকড় হবে, কিছু প্রশাসনের কিছু বড় কর্তা এবং প্রভাবশালীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। দেখুন, এই প্রায় 100 ঘন্টা পরে তদন্ত হাতে নিয়েছে সিবিআই। তাহলে 100 ঘন্টা কেটে যাওয়ার পর যখন তদন্তের দায়িত্ব কোনো সংস্থা নেয়, তখন তাদের কার্যত শূন্য কি নেগেটিভ থেকে শুরু করতে হয়। কারণ অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি সন্দীপ ঘোষ, তারা তথ্য প্রমাণ লোপাট করে যে সিবিআই দাবি করছে ক্রাইম সিনের অল্টার হয়েছে, জোর করে কার্যত চাপ দিয়ে, মানসিক চাপ দিয়ে তিলোত্তমার পরিবারের সদস্যদের তারা বাধ্য করেছে দেহ সৎকার করতে। দ্বিতীয় ময়না তদন্ত করার কোনো সুযোগ পর্যন্ত রাখা হয়নি। ঘটনা ঘটার 12 ঘন্টা পরে এফআইআর করা হয়েছে। অর্থাৎ পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, ক্রাইম সিনের অদল বদল হয়েছে। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। তাহলে সিবিআই কে অনেক কাঠখড় পুড়িয়ে আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ করতে হচ্ছে। একেই এই ধর্ষণ ও হত্যার তদন্ত অত্যন্ত সংবেদনশীল, কোটি কোটি মানুষ সিবিআই এর দিকে তাকিয়ে আছে, এবং সিবিআই আমার মনে হয় মানুষের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হবেন। এবং প্রধান বিচারপতির কথাতেও উঠে এসেছে যে সিবিআই ঠিকভাবেই তদন্ত করছে, এবং তদন্তের নানা অভিমুখ আছে, তো বিভিন্ন সন্ধিক্ষণে বিভিন্ন তথ্য উঠে আসছে, এবং সেই তথ্যকে তারা হয়তো বিচার বিশ্লেষণ করে আরো গভীরে গিয়ে আরো অনেক কিছু সন্ধান পাচ্ছে। একজন করেছে না একাধিক ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, ধর্ষণ না গণধর্ষণ, কোথায় ঘটনাটাকে সংগঠিত করা হয়েছিল, সেমিনার রুমে না অন্য কোথাও, হতভাগিনী কি জানতে পেরে গেছিলেন এবং কি জানতে পেরে সেটা
জনসমক্ষে নিয়ে আসার কথা ভেবেছিলেন, সেটাই সিবিআই কিন্তু খুঁজছে। অর্থাৎ তিলোত্তমা হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিলেন, অনেক কিছুর পর্দাফাঁস করতে চেয়েছিলেন, তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। শোনা যাচ্ছে যে তার কাছ থেকে 15 লক্ষ টাকা চাওয়া হয়েছিল গবেষণাপত্র এবং অন্যান্য আনুষঙ্গিকের জন্য, কিন্তু তিনি দিতে রাজি হননি। অনেকদিন ধরে এই টানাপোড়েন চলছিল। তার বাড়ির লোকজন বলেছেন যে আরজি করে শেষে আর যেতে চাইতো না নির্যাতিতা, ভালো লাগতো না। তার বাবা একটি চিঠি লিখেছেন, তার চোখে কারা সন্দেহভাজন। পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার সেই চিঠি প্রধান বিচারপতিকে তুলে দিয়েছেন। প্রধান বিচারপতি সিবিআইকে বলেছেন যে তিলোত্তমার বাবার লেখা চিঠিটা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, অনেক ক্লু পেতে পারেন। আপনারা কিন্তু তিলোত্তমার বাবার লেখা চিঠিটাকে তদন্তের আওতায় আনবেন। এবং নির্যাতিতার বাবা বলেছেন সিবিআই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন দেখুন, এখন মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন তার দলের সতীর্থদের, এই তোমরা না আইফোন ব্যবহার করবে, ফেস টাইমে কথা বলবে। এই ফেস টাইমে কথা বললে কি কথা হলো তার কোনো রেকর্ড থাকে না। এখন অভিজিৎ মণ্ডল ওসি কখনো নিজের উদ্যোগে এত বড় কাজ করতে পারেন না। ধরুন এএসআই তো ঘটনাটা তদন্ত করে, ওসি মনিটর করে, ওসি আবার রিপোর্ট করে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রিপোর্ট করেন ডিসি নর্থকে, ডিসি নর্থ রিপোর্ট করেন জয়েন্ট সিপি ক্রাইমকে, এবং জয়েন্ট সিপি ক্রাইম পুলিশ কমিশনারকে রিপোর্ট করে। এটা তো স্ট্রাকচার। তাহলে অভিজিৎ বাবু স্বতঃপ্রণোদিতভাবে সন্দীপ ঘোষের সঙ্গে তালমিল করে তথ্য প্রমাণ লোপাট করলেন, ক্রাইম সিনের অল্টার করলেন, যে অভিযোগ উঠেছে সেটা তিনি স্বতঃপ্রণোদিত করতে যাবেন কেন? তাকে নিশ্চয়ই কেউ বা কারা বলেছিল। এখন আপনি সেটা প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, ওসি যদি সিবিআই এর জেরায় বলেন যে তিনি বাধ্য হয়েছিলেন এই কাজগুলো করতে, কেউ বা কারা তাকে নির্দেশ দিয়েছিলেন, সেটা অন্য কথা। কিন্তু নির্দেশ হয়তো ফেস টাইমে ফোন করে দেওয়া হয়েছিল। তাহলে কি নির্দেশ দেওয়া হয়েছিল সেটা কিন্তু বার করা খুব মুশকিল। কোনো লিখিত নির্দেশ কিন্তু থাকে না। এখন কলকাতা পুলিশের নিচের তলায় ক্ষোভের পারদ চড়ছে, কারণ অনেক সময় দেখা যায় যে একেবারে এই ওসি এসআই লেভেলেই কিন্তু শাস্তির খাড়া নেমে আসে। কলকাতা পুলিশের অনেক আধিকারিক তাদের সমাজ মাধ্যমের আইডি কালো করে রেখেছেন, অনেকে ক্ষোভের জ্বালামুখ খুলে দিচ্ছেন, বলে আমরা মানুষের কাছে আমাদের ভাবমূর্তি তলানিতে ঠেকেছে, আমাদেরও পরিবার আছে, আমরা প্রশ্নের মুখে পড়ছি। অবশ্যই তারা সঠিক কথা বলছেন, কারণ পুলিশ আমাদের সমাজের বাইরে নন। কিন্তু এই ওসিরা বলুন, তাদের কিন্তু কিছু করণীয় থাকে না যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নির্দেশ দেয়। তারা যদি সেই নির্দেশ না মানেন তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হয়। তাই অনেক ক্ষেত্রেই তারা বাধ্য হয়ে নির্দেশ মানেন। এখন তারা দাবি করছেন কোনো নির্দেশ দিলে সেটাকে লিখিতভাবে দিতে হবে। ফেস টাইমে আমি কোনো ইনস্ট্রাকশন দিলাম, পরে সমস্যা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায় কার্যত এড়িয়ে গেল, এটা কতদিন চলতে পারে? আমি ভাবছি অভিজিৎ বাবুর তো স্ত্রী কন্যা আছেন, তাদের কি ধরনের সামাজিক অসম্মানের মুখে পড়তে হচ্ছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন কোন পর্যায়ে গেছে পুলিশের একটা অংশের মানসিকতা। এই পাটুলি থানার ওসি
রাজনৈতিক পোস্ট করছেন নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে, কমরেড যতই রাত জাগিস না কেন তোরা শূন্য চিলিস শূন্য থাকবি। তো একজন উর্দিধারী এই ধরনের পোস্ট করতে পারে? তার রাজনৈতিক মত থাকতে পারেন, কিন্তু ওসি মানে একজন দায়িত্বশীল পদে কর্মরত, তিনি যদি এই ধরনের পোস্ট করেন সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তিনি ভীষণ রকম ভাবে অনুপ্রাণিত। 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে আমার মতে সব থেকে বড় টেক অ্যাওয়ে হচ্ছে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন আমরা বিচলিত, এবং সিবিআই যে সঠিক পথে তদন্ত করছে সেটাও কিন্তু তিনি দপ্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, এবং 5 দিন 7 দিনের মধ্যে কিনারা করতে হবে এই ধরনের কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। তো প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন তাড়াহুড়ো করলে এই তদন্তের কিনারা হবে না। তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার বোধহয় কোনো একটা তারিখ সুপ্রিম কোর্ট দিয়েছে, এই মুহূর্তে সেই তারিখটা আমার মনে নেই। তাহলে সিবিআই কে অন্তত এই তদন্তে ম্যানেজ করা যাবে না, প্রভাবশালীরা এবার বুঝতে পেরেছেন। দেখুন, এই যে সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আরজি করে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি, বিধায়ক, তার নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার আছে, উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ, তো তার বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে, তার বাগান বাড়ি, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার বাড়িতে, এগুলো সব রত্ন। শুধু সুদীপ্ত রায় কেন, আর একজন বিধায়ক আছেন না যার ছেলে এমবিবিএস ফাইনাল পরীক্ষা দেয় বলে সেখানে ইনভিজিলেটর রাখা যায়নি, সব দরজা জানলা খুলে রাখা হয়েছিল, এসব তো আমরা শুনেছি। তাহলে দুর্নীতির শিকড় বাকড় অনেক গভীরে প্রথিত। একদিকে খুন এবং ধর্ষণের মোটিভ কি কারা করেছে, কোথায় হয়েছে সেটা তদন্ত করছে সিবিআই, আর আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি, এবং দুর্নীতির সঙ্গে এই হত্যাকাণ্ড জড়িত এটা নিয়ে কারোর মনে আয়োটা অফ ডাউট নেই। অনেক ডাউটিং থমাস আছেন যারা সবসময় সিবিআই এর দিকে আঙুল তোলেন। হ্যাঁ, তাদের পূর্ব অভিজ্ঞতা তো খুব একটা মধুর নয়, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় প্রবল জনমতের চাপে সিবিআই কিন্তু প্রোঅ্যাক্টিভ, ভীষণ রকম প্রোঅ্যাক্টিভ, এবং তারা কিন্তু কিনারা করে ফেলবে। স্ট্যাটাস রিপোর্টটা তুষার মেহতা জানেন, আর সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আরো যে দুজন সম্মাননীয় বিচারক ছিলেন তারা দেখেছেন, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভ্রুকঞ্চন দেখে কি প্রমাণিত হয় যে সত্যিই তারা অত্যন্ত বিচলিত। দেখুন, 17 তারিখ সুপ্রিম কোর্টের সওয়াল জবাব যারা শুনেছেন, ইউটিউবে লাইভ স্ট্রিমিং হয়েছে, বিভিন্ন চ্যানেল সেটা দেখিয়েছে। এখানে 3 জন হচ্ছেন হিরো। এক, মিসেস গ্রোভার, বৃন্দা গ্রোভার, যিনি তিলোত্তমার বাবার পক্ষে দাঁড়িয়েছিলেন, সওয়াল করেছেন। 84 বছর বয়সী প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং, যিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড মহিলা, তিনি জুনিয়র ডাক্তারদের পক্ষে। এবং একটা জিনিস কালকে যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে দেখবেন যে ইন্দিরা জয়সিং যখন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করছিলেন তখন কার্যত দেখুন তিনি ব্রিফ নিয়েছেন, তিনি পেশাদার, সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা পার্সোনাল টাচ ছিল। এই যে জুনিয়র ডাক্তাররা তার সন্তান সন্ততিদের থেকেও ছোট, মানে নাতি নাতনিদের বয়সী, তাদের পক্ষে যেভাবে তিনি সওয়াল করছিলেন খুব পার্সোনাল টাচ ছিল। আর তৃতীয় হচ্ছেন করুণা নন্দী, এবং শান্ত, স্থিতদি, টু দা পয়েন্ট, স্পষ্ট উচ্চারণ, ভাষার উপর দখল। কপিল সিব্বালকে কাল 5 গোল দিয়ে দিয়েছেন এরা।
এবং সরকার যারা পরিসংখ্যান দিয়েছিল না এই ধর্মঘটের জন্য এতজন মারা গেছেন, করুণানন্দী বলেছেন সম্পূর্ণ মিথ্যা। সিনিয়র ডাক্তারদেরও তিনি সওয়াল করেছেন, সিনিয়র ডাক্তাররা ডবল ডিউটি করে পরিস্থিতি স্বাভাবিক রাখছেন। তাই সরকারের দেয়া তথ্য পরিসংখ্যানকে নস্যাৎ করে দিয়েছেন তিনি, এবং বলেছেন যে মিডিয়া সূত্র থেকে এই তথ্যগুলো সরকার নিয়েছে। মিডিয়া সূত্র গ্রাহ্য হয় নাকি আদালতে? খবরের কাগজে কোনো খবর বেরোলে পরেও আদালতে সেটা কোনো প্রমাণ হিসাবে গ্রাহ্য হয় না। কপিল সিব্বলকে এটা জানতেন না, কিন্তু তাকে এইভাবেই ব্রিফ করা হয়েছে, তিনি সেটা বলেছেন। যখন কপিল সিব্বল বারবার করে বলছেন যে মাই লর্ড, আপনি নির্দেশ দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার, জুনিয়র ডাক্তাররা তো কাজে ফিরছে না, জুনিয়র ডাক্তারদের আইনজীবীরা আন্ডারটেকিং দিন তারা এখনই ফিরবেন বা কবে ফিরবেন, তখন ইন্দিরা জয়সিং জাস্ট শর্ট ব্যাক। তিনি বললেন যে মিস্টার সিব্বল যে কথাটা বলছেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন না তো কখনো বলেননি, কিন্তু তারা মনে করছেন যে তারা যদি সেখানে কাজে ফিরবেন, সেখানে তিলোত্তমার ধর্ষণ ও খুনের সঙ্গে যারা যুক্ত তারা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে, এটা তাদের অনুমান, তাদের ফিয়ার সাইকোসিস চলছে। এবং জিবি বৈঠক না ডেকে সেই জিবি বৈঠকের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ কিভাবে তিনি বলে দেবেন যে জুনিয়র ডাক্তাররা এই সময় থেকে কাজে ফিরবেন। এবং কপিল সিব্বল যখন ইন্দিরা জয়সিং এর কথার কাটতে উঠছিলেন, তখন ইন্দিরা জয়সিং প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন যে মাই লর্ড, সুপ্রিম কোর্টের একটা নিয়ম আছে, কোন সিনিয়র অ্যাডভোকেট যখন সওয়াল করেন তখন তার সওয়ালকে কোনো পক্ষই ইন্টারাপ্ট করে না, তার বক্তব্য রাখা শেষ হয়ে গেলে অন্য পক্ষের অ্যাডভোকেট কথা বলেন। কিন্তু কপিল সিব্বল, যার 50 বছরের অভিজ্ঞতা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার, মানে আদালতে প্র্যাকটিস করা, সুপ্রিম কোর্টে হয়তো এতদিন নয় হতে পারে, তা তিনি এই রুডিমেন্টারি প্রিন্সিপালটা জানেন না। অর্থাৎ করুণানন্দী, ইন্দিরা জয়সিং এবং বৃন্দা গ্রোভার একটা দুটো কথা বলেছেন। ওই নির্যাতিতার বাবার চিঠিটা ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে তুলে দিয়েছেন, এবং ইন্দিরা জয়সিং এটাও বলেছেন যে ঘটনাস্থলে সেদিন যারা যারা ছিল তাদের নাম পরিচয় তিনি একটা মুখবন্ধ খামে দিয়েছেন, সিবিআই তদন্ত করতে পারে। তাই কপিল সিব্বল প্রথম শুনানিতে ফাঁকা মাঠে কার্যত গোল করেছিলেন ফিরোজ এডুলজি। বিজ্ঞানসম্মত ভাবে তথ্য প্রমাণ দিয়ে কিভাবে সওয়াল করতে হয় ফিরোজ এডুলজি যখন সওয়াল করেন, বিচারপতিরা মন্ত্রমুগ্ধের মতো শোনেন। তাহলে ফিরোজ এডুলজি, বৃন্দা গ্রোভার, করুণানন্দী এবং ইন্দিরা জয়সিং এই চতুর্মুখী সওয়ালে কার্যত পালাতে হয়েছে কপিল সিব্বলকে। দেখুন, রাজ্য সরকার আবার ধাক্কা খেল। মহিলারা রাতের ডিউটি যত সম্ভব কম করবেন, 12 ঘন্টা ডিউটি করবেন। আমরা মহিলাদের বলি অর্থে কাকা। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে সমান অধিকার, মেয়েরা কেন পিছিয়ে থাকবে। দেখুন, সুনিতা উইলিয়ামস মহাকাশে রয়েছেন, স্পেস স্টেশনে, নেভিতে, এয়ারফোর্সে, সেনাবাহিনীতে, কোথায় মহিলারা নেই? তা মহিলারা তো বলেননি যে আমাদের রাতের ডিউটি আমরা করতে চাই না, তারা চেয়েছেন নিরাপত্তা, সেই নিরাপত্তাটা সুরক্ষিত রাখার দায়িত্ব রাজ্যের। তাহলে 21 শতাব্দীর 2 দশক পেরিয়ে যাওয়ার পর এই ধরনের তুগলকি ফরমান যদি নবান্ন জারি করে, সেটা নিয়ে তো মানুষ সরব হবেন, এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনারা এটাকে ইমিডিয়েটলি বাতিল করুন, সম্ভবত বাতিল করে দেওয়া হয়েছে। এবং দেখুন, রাজ্য সরকারের ওই চুক্তির ভিত্তিতে নিয়োগ। সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, সে দাপাদাপি করে গেল হসপিটালে, আবার আপনি চুক্তির ভিত্তিতে নিরাপত্তা রক্ষী নিয়োগ করবেন? তাদের কি অ্যাকাউন্টেবিলিটি আছে? আচ্ছা, আপনার যদি কি বলবো, ভাড়ার যদি বাড়ন্ত হয়, যদি হাঁড়ির হাল হয়, আপনি কেন্দ্রীয় সরকারকে বলুন না সমস্ত সরকারি হসপিটালে সিআরপিএফ থাকবে, সিআইএসএফ থাকবে।
তুষার মেহতা বলেছেন কালকে সওয়ালে, রাজ্য যদি না পারে আমরা আছি। আমার মনে হয় যে ওই সিআইএসএফ এরই হাতে থাকা উচিত সমস্ত সরকারি হসপিটালের নিরাপত্তা। তারপর সময় নিক রাজ্য সরকার, রিক্রুট করুক, প্রপারলি ট্রেন করুক, করে তাদেরকে ডিপ্লয় করুক। যতদিন না সেটা হচ্ছে সিআইএসএফ এর নিরাপত্তা থাকুক সরকারি হসপিটাল ও মেডিকেল কলেজগুলোতে। তাহলে দ্বিতীয় শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু প্রচন্ড রকম ভাবে কোণঠাসা। প্রথম কথা, প্রথমেই লাইভ স্ট্রিমিং হবে না বলে কপিল সিব্বল আবেদন করলেন। সুপ্রিম কোর্ট বলল এটা জনস্বার্থের বিষয়, দেশের মানুষ জানতে চায়, তো লাইভ স্ট্রিমিং হবে। জুনিয়র ডাক্তাররা যদি এই বিষয়টায় একেবারে অনড় থাকতেন, এই যে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে বলে লাইভ স্ট্রিমিং হবে না বলে নবান্ন যে যুক্তি দিচ্ছিল, প্রধান বিচারপতি বলেই দিলেন জনস্বার্থের বিষয়, দেশের মানুষ তাকিয়ে আছেন, তারই লাইভ স্ট্রিমিং হবে। এটাকে তারা যদি হাতিয়ার করতে পারতো, সুপ্রিম কোর্টের এই মনোভাব, প্রথম দিনেও লাইভ স্ট্রিমিং হয়েছে, আমার মনে হয় যে তাহলে তারা কিন্তু লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করতে পারত। তারা সরে এলো, ঠিক আছে, এটা তাদের ব্যাপার, তাদের আন্দোলনের ব্যাপার, আমি বলার কেউ নই। কিন্তু আমার মনে হয় তারা যদি তাদের অবস্থানে স্টিক করে থাকতো এবং সুপ্রিম কোর্টের নামে যে অদ্ভুত যুক্তির অবতারণা রাজ্য প্রশাসন করেছিল সেটা তো সুপ্রিম কোর্টের ধোপে টিকলো না। আর জুনিয়র ডাক্তাররাও যদি অনড় থাকতেন যে লাইভ স্ট্রিমিং ছাড়া আমরা বৈঠকে যাব না, তাহলে কিন্তু রাজ্য সরকার বাধ্য হতো লাইভ স্ট্রিমিং করতে। কিন্তু সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানির পর আমার মতে সব থেকে বড় টেক অ্যাওয়ে হচ্ছে আমরা বিচলিত হয়েছি। সুপ্রিম কোর্টে সিবিআই এর দেওয়া দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে চোখ বুলিয়ে প্রধান বিচারপতির এই বক্তব্য, এবং সিবিআই কে জেনে কার্যত ফ্রি হ্যান্ড দিয়েছেন, অর্থাৎ সিবিআই যে যে বিষয়ে তদন্তের প্রয়োজন সেই সমস্ত বিষয়কেই তদন্তের আওতায় আনছেন। এবং এরা সবাই বলছেন না সিবিআই এত দেরি করছে কেন, এত দেরি করছে কেন। প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে প্রকৃত অপরাধীদের ধরতে গেলে সিবিআই কে একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে তদন্তের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে। অর্থাৎ সিবিআই সঠিক তদন্ত করছে এমন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, প্রধান বিচারপতি বিচলিত। অর্থাৎ এবার সিবিআই হয়তো প্রভাবশালী যেই থাকুক না কেন, তিনি যদি এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবেও যুক্ত হন, যদি তাদের নির্দেশে প্রমাণ লোপাট হয়ে থাকে, যদি আর্থিক দুর্নীতিতে তারা যুক্ত থাকেন, আমার মনে হয় এবার সিবিআই কাউকে রেয়াত করবে না। এবং সিবিআই এর এই মনোভাব বুঝতে পেরেই আমার মনে হয় যে শাসক শিবিরের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কারণ অতীতে সিবিআই তদন্ত করলেও তারা অতটা গুরুত্ব দিতেন না, তারা জানতেন যে শেষ পর্যন্ত আসল জায়গায় সিবিআই যাবে না। এবার মানুষের নজর, সুপ্রিম কোর্টের নজর, সব জায়গা থেকে জনরোষ আছড়ে পড়েছে এবং সিবিআই কেও নিজের ক্রেডিবিলিটি রিটেইন করতে হবে। এই সমস্ত ফ্যাক্টরকে মাথায় রেখে আমার মনে হয় পেশাদারিত্বের সাথে সিবিআই, তারা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের সম্মান রক্ষা করবে এই তদন্তের কিনারা।